তো স্কুলের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চ্যাপ্টার 5 এর সেকেন্ড লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চ্যাপ্টার 5 এর সেকেন্ড লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা স্ট্রাকচারড প্রোগ্রামিং নিয়ে সবার প্রথমে আলোচনা করব যে হোয়াট ইজ স্ট্রাকচারড প্রোগ্রামিং। তো স্ট্রাকচারড প্রোগ্রামিং কাকে বলে? স্ট্রাকচারড প্রোগ্রামিং কাকে বলে? ওকে, স্ট্রাকচারড প্রোগ্রামিং কাকে বলে? ওকে, কারণ আমরা গত ক্লাসে বলছিলাম সি একটা হাই লেভেল স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি হচ্ছে হাই লেভেল স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, অর্থাৎ স্ট্রাকচারড প্রোগ্রামিং বলতে বোঝায় যে সকল প্রোগ্রামিং স্টেপ বাই স্টেপ, যে সকল প্রোগ্রামিং স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ তৈরি করা হয় বা কাজ করে বা এক্সিকিউট করে তাকে স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। অর্থাৎ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্টেপ বাই স্টেপ এক্সিকিউশন হয় তাকে স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। ওকে, স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। এখন স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা যদি আমি আরো ক্লিয়ার ভাবে বলতে চাই আসলে স্ট্রাকচার জিনিসটা কি, তো আমার যখন ঢাকা কলেজে জব হয় তো আমি আসলে বাসার কাজ তেমন একটা করি না। তো আমাকে বাসায় প্রত্যেকদিন খুঁজে যে কিছু কাজ দেওয়াটাও যায় কিনা। তো একদিন বন্ধের দিনে বাই চান্স, বন্ধ বলতে কি আমি অফিসে যাইনি, তো আমার মা আমাকে ধরছে, ধরার পর বলছে যে যা বিলটা দিয়ে আয়। তো আমি বিল দিতে গেছি জনতা ব্যাংকে। তো এখন মনে করেন ব্যাংকে বিল দিতে গেছি, আমার সামনে আরো তিনজন লোক আছে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমি ঢাকা কলেজে আসছি একটু পাওয়ার দেখাইতেই পারি, যা বলি তিনজনকে টপকায় যায় বলি যেমন আমি হচ্ছে এটা, মনে করেন আমার সামনে আরো তিনজন লোক আছে, একজন, দুইজন, তিনজন। ওকে, আর এ হচ্ছে মনে করেন অ্যাকাউন্টেন্ট, এসিসি আমি দিলাম। এখন আমি এই তিনজন মন্ত্রণালয়ে আছি, আর এই পরবর্তী এই যে এই ব্যক্তি এর কথা আর আমি আর কিছু জিজ্ঞেসই করি নাই। সাথে সাথে আমি মনে করেন আবার আমার আগের পজিশনে চলে গেলাম। তো স্যার দেখেন, এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে তিন, এটা হচ্ছে চার। এই প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি যদি এক একটা ইনস্ট্রাকশন ধরি, ধরেন ইনস্ট্রাকশন ওয়ান, ইনস্ট্রাকশন টু, ইনস্ট্রাকশন থ্রি, ইনস্ট্রাকশন ফোর, যতক্ষণ পর্যন্ত ইনস্ট্রাকশন ওয়ান এক্সিকিউট না হবে ততক্ষণ পর্যন্ত ইনস্ট্রাকশন টু এক্সিকিউট হবে না। যতক্ষণ পর্যন্ত ইনস্ট্রাকশন টু এক্সিকিউট না হবে ততক্ষণ পর্যন্ত ইনস্ট্রাকশন থ্রি স্টার্ট হবে না। যতক্ষণ পর্যন্ত ইনস্ট্রাকশন থ্রি শুরু না হবে ততক্ষণ পর্যন্ত, মানে শেষ না হবে, যতক্ষণ পর্যন্ত ইনস্ট্রাকশন থ্রি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ইনস্ট্রাকশন ফোর স্টার্ট হবে না। অর্থাৎ স্যার এখানে দেখেন প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ইনস্ট্রাকশন স্টেপ বাই স্টেপ এক্সিকিউট হচ্ছে, ফার্স্টে ওয়ান, দেন টু, দেন থ্রি, দেন ফোর। এই ধরনের প্রোগ্রামিং গুলোকে মূলত স্যার স্ট্রাকচারড প্রোগ্রামিং বলে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন এক্সিকিউশনকে মূলত স্ট্রাকচারড প্রোগ্রামিং বলে। কথাটা যদি আমি এভাবে বলি, স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনকে এক্সিকিউশন করার প্রসেসকে এক্সিকিউশন করার প্রসেসকে এক্সিকিউশন করার প্রসেসকে স্যার স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ বলে। স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ বলে। ওকে, স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ বলে। ইনস্ট্রাকশন এক্সিকিউশন করার প্রসেস স্ট্রাকচারড স্ট্রাকচারড প্রোগ্রামিং বলে। ঠিক আছে স্যার, এদেরকে বলা হয় স্যার স্ট্রাকচারড প্রোগ্রামিং। আর এই স্ট্রাকচারড প্রোগ্রামিং করার জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাদেরকে স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
বলে। ওকে স্যার, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। তো বর্তমানে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এর কথা যেহেতু বলতেছি, সি একটা কিন্তু স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারণ এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে কাজ করতে হবে। তো এটা আমরা সামনে দেখব। যেমন স্টেপ বাই স্টেপের কথা যদি বলি, সি এর ক্ষেত্রে সবার প্রথমে আপনার লাইব্রেরি ফাংশন নিয়ে কাজ করতে হয়, এগুলো আমরা সামনে দেখব। আমি প্রসেসটা বলতেছি। লাইব্রেরি ফাংশন আপনাকে ইনিশিয়ালাইজ করতে হবে, দেন আপনাকে ভেরিয়েবলগুলোর কথা বলতে হবে, দেন ভেরিয়েবলগুলোর ডাটা টাইপের কথা বলতে হবে। তো এগুলো আপাতত মনে রাখেন, যে মনে না রাখলেও চলবে এগুলো, যে দেখেন ফার্স্টে লাইব্রেরি ফাংশন না ইনিশিয়ালাইজ করে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না, ভেরিয়েবল ডিক্লেয়ার না করে আপনি কখনো ডাটা টাইপের কাজ করতে পারবেন না। তো আমি লাইব্রেরি ফাংশনকে ধরলাম ইনস্ট্রাকশন 1, ভেরিয়েবলকে ধরলাম ইনস্ট্রাকশন 2, ডাটা টাইপকে ধরলাম ইনস্ট্রাকশন 3। অর্থাৎ এখানে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ডেন্ট। ইনস্ট্রাকশন 1 শেষ হওয়ার পর ইনস্ট্রাকশন 2 স্টার্ট হবে, ইনস্ট্রাকশন 2 স্টার্ট হওয়ার পর ইনস্ট্রাকশন 3 স্টার্ট হবে। অর্থাৎ যেই প্রোগ্রামিং স্টেপ বাই স্টেপ এক্সিকিউট হয়, স্টেপ বাই স্টেপ কাজ করে, তাকে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বলে। আর স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এর জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। তো স্যার সি সেই একটা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল। এরপরে স্যার আসতেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পিএল, যেটাকে সংক্ষেপে বলা হয় ওওপিএল। এখন স্যার অবজেক্ট কাকে বলে? স্যার হোয়াট ইজ অবজেক্ট? অবজেক্ট যে কোনো কিছু হইতে পারে, আমাদের চারপাশে যে কোনো কিছুই অবজেক্ট হতে পারে, কিন্তু হ্যাঁ, কোনো কিছু অবজেক্ট হওয়ার জন্য তার অবশ্যই 4টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। অর্থাৎ আমাদের চারপাশে যা আছে সব কিছুকে আমরা এক একটা এলিমেন্ট বা উপাদান হিসেবে কনসিডার করি। এখন কোনো উপাদান অবজেক্ট তখনই হবে যখন সে স্পেসিফিকভাবে 4টা বৈশিষ্ট্য ফিল আপ করবে। ফার্স্ট ওয়ান, ইনহেরিটেন্স। Inheritance. Number 2, encapsulation. Number 3, polymorphism. Number 4, abstraction. Okay. ইনহেরিটেন্স জিনিসটা কি? ইনহেরিটেন্স জিনিসটা বলতে মূলত স্যার শেয়ারিং করাকে বোঝায়। এনক্যাপসুলেশন মানে কি? সকল ফাংশনকে কানেকশন করা বোঝায়। অর্থাৎ সকল ফাংশনের সমষ্টিকে মূলত এনক্যাপসুলেশন বলে। কম্বিনেশন অফ ফাংশন, কম্বিনেশন অফ ফাংশন। পলিমরফিজম, input, different output। আর abstraction, hide the process। ওকে, তো আশা রাখি কোনো কিছুই বুঝেন নাই, বুঝাই বলতেছি। আপনার চারপাশে, অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে প্রত্যেকটাই এলিমেন্ট। ওকে, এলিমেন্টটা কি সেটা একটু আমি আপনাকে বুঝাই। যে ধরেন আমি একটা স্টুডেন্টের কথাই বললাম, সেটা একটা এলিমেন্ট বা উপাদান। তাকে ততক্ষণ পর্যন্ত অবজেক্ট বলা যাবে না যতক্ষণ পর্যন্ত সরি স্যার। তো ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন। তো আপনার ওই ফ্রেন্ডকে বা স্টুডেন্টকে ততক্ষণ পর্যন্ত অবজেক্ট বলা যাবে না যতক্ষণ পর্যন্ত সে এই 4টা বৈশিষ্ট্য যদি পূরণ না করে। ইনহেরিটেন্স, ধরেন আমি হচ্ছে সেই স্টুডেন্ট যে প্রতিনিয়ত এক ফ্রেন্ডের খাতা অন্য ফ্রেন্ডের থেকে শেয়ার করে নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমি অন্যজনের ডাটা কি করতেছি, শেয়ার করে নিজের খাতায় লিখতেছি, দ্যাট মিন্স ইনহেরিটেন্স। তারপরে হচ্ছে এনক্যাপসুলেশন,
পরীক্ষায় আমি যখন ভালো রেজাল্ট করতে চাবো, আমি আমার আশেপাশে সবসময় সব ভালো স্টুডেন্টদেরকে রাখবো। এই যে স্যার ভালো স্টুডেন্টগুলোকে রাখতেছি, এটাকে বলা হয় প্রত্যেকটা স্টুডেন্টকে আমি যদি এক একটা ফাংশন কনসিডার করি, দ্যাট মিন্স আমি আমার পাশে রোল 1-কে বসাইলাম, রোল 2-কে বসাইলাম, রোল 3-কে বসাইলাম, রোল 4-কে বসাইলাম। এভাবে করে আমি 4-5 জনকে স্যার বসালাম, যাদের কাছ থেকে আমি খুব ভালোভাবে মনে করেন পরীক্ষায় ভালো নাম্বার পাবো। কারণ দেখা গেছে কেউ ম্যাথের পার্টটা খুব ভালো পারে, কেউ হচ্ছে থিওরির পার্টটা খুব ভালো পারে। তো এভাবে করে দেখা গেছে আমি সব ফাংশনগুলোকে কিন্তু ক্লাসের মধ্যে পাইতেছি। লাইক কেউ হচ্ছে হলো গিয়ে ইংলিশ ভালো পারে, কেউ বাংলা ভালো পারে, কেউ হচ্ছে ম্যাথমেটিক্স ভালো পারে, কেউ ফিজিক্স ভালো পারে। তো সব ফাংশনকে আমি একই জায়গার মধ্যে কি করতে পারতেছি, আনতে পারতেছি। ওকে, দেন হচ্ছে হলো গিয়ে ইনপুট আর ডিফারেন্ট আউটপুট। তো দেখেন, নর্মাল ভাবে পরীক্ষার সময় টিচার কিন্তু কোশ্চেন একটাই ইনপুট দেয়, কিন্তু তার আউটপুট কিন্তু ভিন্ন ভিন্ন আসে। লাইক একটা কোশ্চেন দিল, সবাই পরীক্ষা দিল ওই কোশ্চেনের, ইনপুট একটা, কেউ 100 পাইছে, ধরেন আমি 0 পাইছি। ওকে, তার মানে আউটপুট কিন্তু ভিন্ন ভিন্ন হয়। এটাকে স্যার বলা হবে পলিমরফিজম। ওকে স্যার, ক্লিয়ার স্যার? এরপরে আসতেছে স্যার অ্যাবস্ট্রাকশন। আপনাদের ফ্রেন্ডদের ভিতরে এমন একজন ফ্রেন্ড অবশ্যই আছে, আপনাদের ফ্রেন্ডদের ভিতর এমন একজন ফ্রেন্ড অবশ্যই আছে, যেই ফ্রেন্ড মনে করেন যে আপনি তাকে অবজেক্টিভ দেখানোর পর সে আপনাকে বলবে, দোস্ত এটার অ্যান্সারটা কেমনে আসছে আমাকে একটু বুঝায় বল। তখন আপনার মেজাজ যে পরিমাণ খারাপ হয়, তখন আপনি বলেন যেটা বলছি ওইটা দেখ, তোকে এত ডিটেলস কোনো কিছু বলতে পারবো না। তখন আপনি বলতে পারেন যে অ্যাবস্ট্রাকশনের সাথে এটার সম্পর্ক কি। অ্যাবস্ট্রাকশন শুধু হচ্ছে হলো গিয়ে আপনাকে আউটপুটটা দিবে, কিন্তু এটার প্রসেসটা কখনো আপনাকে কি করবে না, শো করবে না। যেমন কথাটা ঠিক এভাবে বলি, আপনি ফোনে কথা বলতেছেন, আপনি শুধু ফোনে আউটপুটটা পাবেন, আপনি কখনোই দেখতে পাবেন না যে ফোনে এই সিগন্যালটা কিভাবে করে কথায় ট্রান্সলেট হয়। অর্থাৎ আপনার ডিটেলসটা কি থাকবে স্যার, হাইট থাকবে। আরেকভাবে যদি বলি যে ধরেন আপনি প্রতিনিয়ত প্রতি অকেশনে কেক কিনেন, কেক কেনার সময় আপনি শুধু আউটপুটটা পান, কেকটা পান, সেখানে আপনি কিন্তু কোনো প্রসেস দেখতে পাইতেছেন না যে কেকটা কিভাবে তৈরি করা হইতেছে। অর্থাৎ যে জায়গায় এই প্রসেসটা স্যার হাইট থাকবে, তাকেই মূলত স্যার কি বলা হবে স্যার, অ্যাবস্ট্রাকশন। এখন স্টুডেন্টের কথা যেহেতু বলছি, যেমন আমার কথা, আমি আমার একটা ফ্রেন্ডকে হেল্প করছি, তো সে হেল্পটা পাওয়ার পর আমার কাছে জানতে চাইতেছে এটা কেমনে আমি করতে পারছি, অর্থাৎ কিভাবে এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারছি। তো আমি কি করছি, তাকে শুধু আউটপুটটা দিছি, কিন্তু আমি কিভাবে অ্যান্সারটা জানছি সেটার ডিটেলসটা আমি তাকে দিই নাই। এটাকে স্যার কি বলা হবে স্যার, অ্যাবস্ট্রাকশন। যখনই এই 4টা বৈশিষ্ট্য কোনো এলিমেন্ট শো করে, তাকে মূলত স্যার বলা হয় অবজেক্ট। ওকে, আর এই অবজেক্টের উপর বেস করে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়, তাকে মূলত স্যার ওওপিএল বলে। আমি একটু স্যার ফার্স্টের থেকে আবার বলি, ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে কি করা, শেয়ার করা। ফেসবুকে আপনি প্রতিনিয়ত আপনার ডাটা পোস্ট এক জায়গা থেকে অন্য জায়গায় শেয়ার করতেছেন, এই শেয়ারিং করার ক্যাপাবিলিটিটাকে মূলত স্যার কি বলা হয়, ইনহেরিটেন্স। এনক্যাপসুলেশন মানে কম্বিনেশন অফ ফাংশন। ফেসবুকে আপনি হোম পেজে গেলে সবগুলো ফাংশন এক জায়গার মধ্যে কিন্তু আপনি পেয়ে যান। লাইক লাইক বাটন, পোস্ট, তারপরে হচ্ছে ডিলেট, তারপরে হচ্ছে হলো গিয়ে রিকোয়েস্ট, তারপরে হচ্ছে মেসেজ। এই প্রত্যেকটাকে এক একটা ফাংশন বলে, যেগুলো এক জায়গার মধ্যে কি করে রাখা হয়, কম্বাইন করে রাখা হয়, যাতে ইউজার ঠিকঠাক মতো কি করতে পারে, কাজ করতে পারে। ওকে, এটাকে বলা হবে এনক্যাপসুলেশন, যেখানে সকল ফাংশন এক জায়গার মধ্যে উপস্থিত থাকে। এরপরে আসেন স্যার পলিমরফিজম। পলিমরফিজমটা কি? যেমন স্যার, আপনি ফেসবুকের একটা পেজ চালান, পেজে আপনি যখন লগ ইন করবেন তখন এক ধরনের আউটপুট দেখবেন। আপনার ফ্রেন্ড, ধরেন একটা পেজের কথাতেই আসি, পেজে কিন্তু স্যার অ্যাডমিন থাকে, তারপর মডারেটর থাকে, মডারেটর থাকে, তারপর এডিটর থাকে। এক একজন আলাদা আলাদা রোল কিন্তু স্যার প্লে করে। ওকে, মডারেটর, তারপরে হচ্ছে এডিটর, তারপর অ্যানালিস্ট, এরকম অনেক কিছুই থাকে। এখন দেখেন, আপনি যদি কোনো সিস্টেমে লগ ইন করেন, লগ ইনের কথা বলি, অ্যাডমিনকেও লগ ইন করতে হবে, মডারেটরকেও লগ ইন করতে হবে। তো অ্যাডমিন লগ ইন করলে সে আউটপুট পাবে আলাদা, মডারেটর যখন লগ ইন করবে সে পেজটা দেখবে আর এক রকম। যেমন অ্যাডমিন যখন লগ ইন করবে পেজটাতে, সে হচ্ছে যে চাইলে
কোনো মডারেটরকে কি করে দিতে পারবে, ডিলিট করে দিতে পারবে, কিন্তু মডারেটর লগ ইন করলে কখনো অ্যাডমিনকে কি করতে পারবে না, ডিলিট করতে পারবে না। তো দেখেন স্যার দোনোজনই লগ ইন করছে, অর্থাৎ ইনপুট একই দোনোজনের, কিন্তু দোনোজনের আউটপুট কিন্তু স্যার ভিন্ন ভিন্ন। একজন হচ্ছে হলো গিয়ে সবাইকে ডিলিট করতে পারবে, আরেকজন হচ্ছে কাউকে ডিলিট করতে পারবে না বা নতুন ভাবে কাউকে অ্যাড করতে পারবে না। ওকে, এবার আসেন স্যার অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন মানে কি? অ্যাবস্ট্রাকশন হচ্ছে হলো গিয়ে যে যেমন ফেসবুকে আপনি লাইক বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি একটা লাইক, মানে সহজ কথায় লাইক বাটনে যদি আপনি ক্লিক করেন সাথে সাথে লাইকের সংখ্যা যদি 5 থাকে হয়ে যায় 6, আপনি আউটপুটটা দেখতে পাইতেছেন, কিন্তু এটা ব্যাক এন্ডে কোডে কিভাবে হইতেছে সেটা কিন্তু আপনি দেখতে পাইতেছেন না। এটাকে স্যার অ্যাবস্ট্রাকশন বলে। এই চারটা জিনিস যে উপাদান কি করবে স্যার, শো করবে, তাকে মূলত বলা হবে অবজেক্ট। আর এই অবজেক্টের উপর বেস করে তাকে মূলত কি বলা হবে, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয় তাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। তো আপনাদের বইতে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে এত বেশি ডিটেলস বলে নাই, তাই আমিও ডিটেলস অত বলবো না। তো পৃথিবীর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজগুলো কি কি, যেমন C++, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। জাভা, এটাও অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে C#, C#, তারপরে হচ্ছে হলো গিয়ে অবজেক্টিভ সি, অবজেক্টিভ সি, তারপরে হচ্ছে পার্ল। এগুলো সবগুলো স্যার অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ওকে, ঠিক আছে স্যার। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চারটা কনসেপ্ট থাকতে হবে অবশ্যই কোনো এলিমেন্টে, সেটা হচ্ছে ইনহেরিট করার ক্ষমতা, এনক্যাপসুলেশন করার ক্ষমতা, পলিমরফিজম করার ক্ষমতা, অ্যাবস্ট্রাকশন করার ক্ষমতা। এই চারটা জিনিস যদি কোনো এলিমেন্টের থাকে তাকে বলা হবে অবজেক্ট। তো স্যার আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করার জন্য একটা এলিমেন্টের কয়টা বৈশিষ্ট্য থাকবে? আপনারা শুধু বলবেন চারটা। ওকে, চারটা বলতে পারলে দ্যাটস এনাফ। আর এখানে চারটা কি কি? ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন। ওকে, তো স্যার মোটামুটি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজেও দেখলাম, আর তার সাথে হচ্ছে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ দেখলাম। এবার আমরা শিখব প্রোগ্রাম তৈরির ধাপ। প্রোগ্রাম তৈরির ধাপ। ওকে, প্রোগ্রাম তৈরির ধাপ। তো স্যার প্রোগ্রাম কিভাবে আমরা তৈরি করব সেটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। প্রোগ্রাম আমরা কেমনে তৈরি করব? প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। তো আপনারা সবাই জানেন আমি খুবই ভালো স্টুডেন্ট। তো আমি অ্যাজ এ ভালো স্টুডেন্ট হিসাবে পরীক্ষায় যাওয়ার পর, পরীক্ষার হলে যাওয়ার পর আমার সবার প্রথম কাজ থাকে আমার আশেপাশে ভালো স্টুডেন্টটা কে। তো যার কারণে আমি সবার প্রথমে অনুসন্ধান করি কে সবচেয়ে ভালো স্টুডেন্ট। এই অনুসন্ধান করাকে বলা হয় ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন। তারপরে যদি আমি আইডেন্টিফাই করতে পারি, খুঁজে বাইর করি যে হ্যাঁ এই যে সাজিদ নামে ছেলেটা খুবই ভালো স্টুডেন্ট, আমার তার পাশে যায় বসতে হবে। তো এই যে তার পাশে আমি যা বসবো সে তো আমাকে এমনি হেল্প করবে না, বিনামূল্যে হেল্প করবে না, তার বিনিময়ে তাকে তো আমার কিছু দিতে হবে। ওকে, তো আমার ফ্রেন্ডগুলো অনেক ভালো ছিল, তো তারা আমাকে বললো যে আমাকে অমুক জায়গায় একটা ট্রিট দিতে হবে। তো ভালো কথা। তো এটার জন্য তার কাছ থেকে যে আমি হেল্প নিতেছি এটার জন্য কি পরিমাণ আর্থিক ক্ষতি সাধন হইতে পারে, এটার বিচার বিশ্লেষণকে মূলত স্যার বলা হবে অ্যানালাইসিস। ওকে, অ্যানালাইসিস। একবার যখন মনে করেন অ্যানালাইসিস হয়ে যায়, তারপর আমরা সবাই কিসে চলে আসি স্যার? ডিজাইনিংয়ে চলে আসি। অর্থাৎ জিনিসটা দেখতে কেমন, মানে ডিজাইনিং যদি বলি ডিজাইনটা কি, সেটা হচ্ছে হলো গিয়ে যে আমি প্ল্যান করে নিই যে আমি কার কাছ থেকে কয়টা কপি মারবো, ধরেন উমুকের থেকে 5টা, উমুকের থেকে 10টা, উমুকের থেকে 15টা, এভাবে করে স্যার কপি করব। এরপরে যখন ঘন্টা পড়ায় স্টার্ট করে, ঘন্টা দেওয়া স্টার্ট হয়, দেন আমি এটাকে বাস্তবায়ন করা স্টার্ট করি। ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন
আর যখন বাস্তবায়ন করা স্টার্ট করি এক না এক সময় স্যার খাতা তো জমা দিতেই হবে। তো দুঃখের বিষয় হচ্ছে আমার খাতা জমা দেওয়ার আগেই টিচার নিজের ইচ্ছায় খাতাটা নিয়ে যায়। এই খাতা জমা নেওয়াকে স্যার বলা হবে কি এক্সিকিউশন। এখন কথা হচ্ছে এটা তো আমি একটা পরীক্ষার কথা বলছি যে ফার্স্টে ক্লাসরুমে যায় কে ভালো স্টুডেন্ট তাকে খুঁজে বাইর করা, তাকে পটানোর জন্য কি কি খরচ যাবে সেটার বিচার বিশ্লেষণ করা, দেন হচ্ছে হলো কি আমি কার কাছ থেকে কয়টা অবজেক্টিভ দেখবো এটাকে বলা হবে ডিজাইন, দেন ঘন্টা পড়ার সাথে সাথে বাস্তবায়ন, তারপরে খাতা জমা দেওয়াকে কি বলা হয় এক্সিকিউশন। এখন কথা হচ্ছে এটা তো একটা পরীক্ষার কথা গেছে, আমার তো এটা মোটামুটি 12-13টা পরীক্ষায় হচ্ছে যে এগুলো মেনটেন করতে হবে। দ্যাট মিনস মেনটেনেন্স। মেনটেনেন্স ওকে। এখন ইনভেস্টিগেশন করতে হবে, দেন অ্যানালাইসিস, দেন ডিজাইন, দেন ইমপ্লিমেন্টেশন, দেন এক্সিকিউশন, মেনটেনেন্স, তারপরে হচ্ছে ইনভেস্টিগেশন। ওকে, এটা সাইক্লিক অর্ডারে চলতে থাকে, এটাকে বলা হয় এসডিএলসি। এটার অপর নাম হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। ওকে স্যার। তো এখন এসডিএলসি জিনিসটা কি, এটার সাথে প্রোগ্রামিং এর সম্পর্ক কি? যেমন স্যার আপনি প্রতিদিন যখন অ্যাপ স্টোরে যান, মানে নতুন নতুন যখন আপনি নতুন নতুন অ্যাপ্লিকেশনগুলো সার্চ করেন, লাইক হচ্ছে যে প্লে স্টোরে যান বা অ্যাপ স্টোরে যান, নতুন নতুন অ্যাপ্লিকেশনগুলো আসে, এগুলো কেমনে আসে? লাইক ফেসবুকের কথাই আমরা চিন্তা করি। ফেসবুকে জুকারবার্গ সবার প্রথমে চিন্তা করছে সে একটা সোশ্যাল নেটওয়ার্ক বানাবে। তো সে কি করবে, সে আইডিয়া জেনারেট করছে আমি একটা সোশ্যাল নেটওয়ার্ক বানাবো। এই আইডিয়াটাকে মূলত স্যার কি বলা হয় ইনভেস্টিগেশন। তো সে প্ল্যান করছে আমি একটা বানাবো, সোশ্যাল নেটওয়ার্ক বানাবো যেখানে মানুষ একজন আরেকজনের সাথে কানেক্টেড হবে। তো এই আইডিয়া জেনারেট করাকে বলা হয় ইনভেস্টিগেশন। তারপরে সে বিচার বিশ্লেষণ করছে সে এই ফেসবুকটা বানাইতে তার কি পরিমাণ টাইম লাগবে, কি পরিমাণ লোকজন লাগবে, কি পরিমাণ খরচ যাবে, এই বিচার বিশ্লেষণ করাকে বলা হবে অ্যানালাইসিস। তারপরে ফেসবুকটা দেখতে কেমন হবে, তার কালার কি হবে, তার আউটলুক কি হবে, এটাকে মূলত স্যার কি বলা হয় ডিজাইনিং। তারপরে সে এটাকে স্যার বাস্তবায়ন করা স্টার্ট করছে, অর্থাৎ কোডিং করা স্টার্ট করছে। এই কোডিং করাটাকে মূলত স্যার কি বলা হবে ইমপ্লিমেন্টেশন। তো আপনাদেরকে জানায় রাখি ফেসবুকের পুরো কোডটা কিন্তু পিএইচপি দিয়ে করা হয়েছে স্যার। ওকে, তো ইমপ্লিমেন্টেশন মূলত এটাকে বলা হবে কোডিং। তারপর 2004-এ ফেসবুক সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, এটাকে বলা হয় এক্সিকিউশন। তো 2004-এর পর থেকে এখন পর্যন্ত ফেসবুকে প্রতিনিয়ত স্যার নতুন নতুন চেঞ্জ আসছে। যেমন স্যার আপনারা এই যে লাইভ স্ট্রিমিং এখন দেখতেছেন সেটা 2008-এ যখন আমি ফেসবুকের সাথে পরিচয় হই তখন কিন্তু ফেসবুকে কোনো লাইভ স্ট্রিমিং ছিল না। তার মানে প্রতিনিয়ত ফেসবুকে নতুন নতুন আপডেট আসতেছে। তারপরে এই যে আপনারা ভিডিওটা দেখার সময় যে লাইক দিতেছেন, রিয়াকশন দিতেছেন, অর্থাৎ আপনারা যে ফেস রিয়াকশনগুলো দিচ্ছেন, লাইক হচ্ছে হলো কি ইমোগুলো পাঠাচ্ছেন, এগুলো কিন্তু স্যার ফেসবুকে 2008-এ ছিল না। প্রতিনিয়ত ফেসবুক কি হইতেছে আপডেট হইতেছে, এটাকে স্যার বলা হয় কি মেইনটেনেন্স। এভাবে করে স্যার একটা প্রোগ্রাম তৈরি হয় আর এটা চক্রাকৃতিতে চলতে থাকে। আর যতদিন পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন এই সাইকেলের মধ্যে থাকবে সেটা মার্কেটে সবসময় বিরাজমান থাকবে। যেমন স্যার একসময় মানুষ কিন্তু অ্যাংরি বার্ড অনেক খেলতো, এখন কিন্তু খেলে না, কারণ অ্যাংরি বার্ডে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার কিন্তু স্যার অ্যাড হয় নাই। এই জাতি ক্ল্যাশ অফ ক্ল্যান্স এবং প্রিজমা জ্বরে ভুগছে, তারপরে হচ্ছে পোকেমন গোতে ভুগছে, কিন্তু সবসময় সেটা কিন্তু স্টেবল হয় না, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সেটা সীমাবদ্ধ ছিল। তার মানে হচ্ছে যে এই যদি কোনো অ্যাপ্লিকেশনে নতুন নতুন ফিচার না আসে সেই অ্যাপ্লিকেশন কিন্তু কখনো মার্কেটে থাকবে না। ওকে স্যার। যেমন স্যার ফেসবুক 2008-এ আমরা যখন ইউজ করি তখন কিন্তু জেন্ডার সিলেকশনের জন্য দুইটা অপশনই ছিল, একটা হচ্ছে ফিমেল আর একটা হচ্ছে স্যার মেল। ওকে, তো ইনভেস্টিগেশন টিম বলতেছে যে আমাদের কি আদার নামক আরেকটা অপশন কি পাঠানো যায় কিনা। ওকে, আমি আসলে আপনাদেরকে বুঝাইতেছি যে এগুলো সাইক্লিক অর্ডারে কেমনে ঘুরে। তো ইনভেস্টিগেশন টিম এই আইডিয়াটা জেনারেট করছে যে আমরা জেন্ডারের ক্ষেত্রে ফিমেল মেলের সাথে আরেকটা অপশন অ্যাড করব অদার।
তারপরে এটাকে আমরা কার কাছে পাঠাই দিছি, ইনভেস্টিগেশন টিম অ্যানালাইসিসের কাছে পাঠাই দিছে। অ্যানালাইসিস টিম এটা বিচার বিশ্লেষণ করছে এটা দেওয়া ঠিক কি না, তো তারা বলছে হ্যাঁ ঠিক। তারপরে তারা অ্যাপ্রুভ করার পর এটা কোথায় চলে গেছে, ডিজাইনিং টিমের কাছে। ডিজাইনিং টিম চিন্তা করছে যে এটা দেখতে কেমন হবে, এটার আউটলুকটা কেমন হবে। তো এই যে তারা একটা বাটন ডিজাইন করছে এটাকে বলা হবে স্যার ডিজাইনিং। তারপরে এই ডিজাইনটাকে বাস্তবায়ন করার জন্য তারা আবার কি স্টার্ট করছে, কোডিং। আর একদিন ঘুম থেকে উঠা দেখেন যে জেন্ডার সিলেকশনে ফিমেল মেল আদারের সাথে কি আছে স্যার, মানে জাস্ট হচ্ছে জেন্ডারের ক্ষেত্রে ফিমেল মেলের সাথে আদার নামক আরেকটা স্যার অপশন আছে। ওকে, দ্যাট মিনস হচ্ছে এক্সিকিউশন। মেইনটেনেন্স বলতে মূলত স্যার কাকে বোঝায়, আপডেটকে বোঝায়। তো কোনো প্রোগ্রাম তৈরি করার জন্য সবার প্রথমে আপনাকে কি করতে হবে, ইনভেস্টিগেশন। দেন আপনাকে কি করতে হবে, অ্যানালাইসিস। দেন আপনাকে করতে হবে ডিজাইন। দেন আপনাকে করতে হবে ইমপ্লিমেন্টেশন। দেন আপনাকে করতে হবে স্যার এক্সিকিউশন। ওকে, এবার স্যার আসেন ইম্পর্টেন্ট টপিকে, যে যদি পরীক্ষায় আপনাদেরকে কখনো জিজ্ঞেস করে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ লিখো, প্রোগ্রাম তৈরির ধাপসমূহ লিখো, তো নাম্বার 1 লিখবেন ইনভেস্টিগেশন। নাম্বার 1 কি লিখবেন স্যার, ইনভেস্টিগেশন। নাম্বার 2 অ্যানালাইসিস। নাম্বার 3 তারপরে হচ্ছে ডিজাইন। আর স্যার নেটের একটু প্রবলেম স্যার, একটু অ্যাডজাস্ট করে নিয়েন। এই টিউটোরিয়ালটা আবার আমরা ফেসবুকে আপ করে দিব, এটা অটোমেটিক্যালি আপ হয়ে যাবে। তো তো এটার জন্য যদি কেউ মানে জাস্ট বাফারিং এর জন্য না দেখতে পারেন, তাহলে আপনারা প্লিজ এটাকে জাস্ট হচ্ছে বলে গিয়ে আবার পরবর্তীতে রিভিউ করবেন। আর এটা অলরেডি ইউটিউব চ্যানেলেও আপ করা থাকবে। ওকে, ইনভেস্টিগেশন, অ্যানালাইসিস, ডিজাইন, তারপরে হচ্ছে হলো গিয়ে ইমপ্লিমেন্টেশন, তারপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশনের পর এক্সিকিউশন, 6 নম্বরে হচ্ছে স্যার মেইনটেনেন্স। ওকে, এই 6টা হচ্ছে হলো গিয়ে প্রোগ্রাম তৈরির ধাপ। ওকে স্যার, আর এই 6টার ভিতরে স্যার অ্যানালাইসিস বলতে মূলত স্যার অ্যালগোরিদমকে বোঝায়, আপনি কাজটা কেমনে করবেন। ডিজাইনিং বলতে মূলত স্যার ডায়াগ্রাম বা এটার আউটলুককে বোঝায়। তো আমরা যেহেতু সি প্রোগ্রাম করব, এই আউটলুকটাকে আমরা বলতে পারি ফ্লো চার্ট। আর স্যার ইমপ্লিমেন্টেশন বলতে মূলত স্যার কোডিংকে বোঝায়। তো স্যার আপনারা বুঝতেই পারতেছেন যে আপনাদেরকে আমি এখন কি কি পড়াইতে যাব, সেটা হচ্ছে অ্যালগোরিদম, ফ্লো চার্ট আর কোডিং। তো কোডিংটা আমি পরে আপনাদেরকে দেখাবো, সামনের থেকেই আপনারা রুটিনটা অলরেডি সবাই পাইছেন যে আমি কোন দিন কি পড়াবো। তো যেখানে ল্যাব লেখা আছে দ্যাট মিনস আমি ওই ক্লাসগুলো থেকে প্রোগ্রামিং করানো স্টার্ট করব আপনাদেরকে। তো তার আগে আমি বেসিক কথাবার্তাগুলো, থিওরিটিক্যাল কথাবার্তাগুলো বলে রাখতেছি, যেগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো অ্যালগোরিদম, ফ্লো চার্ট, তারপরে হচ্ছে কোডিং। তো অ্যালগোরিদম জিনিসটা কি, হোয়াট ইজ অ্যালগোরিদম, হোয়াট ইজ অ্যালগোরিদম, অ্যালগোরিদম কাকে বলে, অ্যালগোরিদম কাকে বলে। তো স্যার বাসায় যাদের ছোট ভাই আছে তারা এই জিনিসটার সাথে প্রতিদিন পরিচিত। তো আপনি জানেন না এটাকে আসলে অ্যালগোরিদম বলে কি না, তো আমি আপনাকে বুঝায় বলি। যেমন আমারও ছোট ভাই আছে, তো আমার ছোট ভাই বাসায় যখন থাকে, ধরেন আমার আম্মা আব্বা আমাদের দুজনকে রাইখা গেছে, তো আমি যেহেতু বড়, তো জোর যার মুলুক তার, তো জোর তো আমারই থাকবে, তো এই জন্য মুলুকটাও আমার। তো আমি খেলা দেখতেছি, এর মাঝখানে আমার ছোট ভাইয়ের খেলা দেখার মানে কার্টুন দেখার অনেক শখ হইছে। তো ছোটদের একটা টেন্ডেন্সি থাকে যে আপনি যদি কোনো কিছু করেন সারাক্ষণ তারা কিছু করবে না, যখনই আপনি কিছু করতে বসবেন তখনই মনে করেন ওদের ইচ্ছা জাগবে ওই কাজটা করার।
তো আয়শা কানের কাছে বলতে থাকে, "এ, তুই তো অনেকক্ষণ ধরে টিভি দেখতেছস।" তখন আমি বললাম, "আমি মাত্র টিভি অন করছি।" তো কানের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকে। তখন মনে করেন থাপ্পড় দিয়ে পাড়াই দিলাম, "যা পড়তে বস, তোর সময় কি আমি টিভি দেখছি?" তো যাই হোক, তার মনে একটু রাগ জমছে যে ভাইয়া আমার সাথে এই বিহেভটা করলো। এরপরে মনে করেন কম্পিউটারে গেম খেলতেছে। তো যেহেতু আমি আগেই বলছি জোর যার মুলুক তার, যা ওকে উঠায় দিছি। এমন টাইমে উঠাই দিছি মনে করেন তখন কিছু একটা হয়ে যাবে, তখনই আমি ওকে উঠাই দিছি। সে আমাকে বলতেছে যে ভাইয়া একটু পরে নে, আমি একটু গেমটা খেলা নি, আমার লাস্টের দিকে চলতেছে। তো আমি তো তার কোনো কথা শুনবো না, আমি জোর দেখা তাকে উঠাই দিছি। তো বাসার এক কোনায় সে বসে আছে, বইসা বইসা সে মনে মনে বলতেছে, তুই টিভি দেখতেছস, গেম খেলতেছস, আর আমারে মাইট দিতেছস, দাঁড়া তোরে মজা বুঝাইতেছি। তো বাসায় আসার সাথে সাথে আমি আমার মাকে আসলে অনেক ভয় পাই। তো সে আমার বাবার কাছে কোনো কিছু বিচার প্লেস করবে না। তার কারণ কি, বাবা হচ্ছে অনেক কিছু বিচার বিশ্লেষণ অ্যানালাইসিস করবে। তো এটাতে তার অনেক টাইম যাবে। তার দরকার হচ্ছে হলো গিয়ে এমন কারো কাছে বিচার প্লেস করা, বলার সাথে সাথেই উইদাউট থিঙ্কিং T20 খেলা শুরু হয়ে যাবে। তো সে বাসায় আসার সাথে সাথে আমার মাকে মনে করেন বিচার দিল যে ভাইয়া কিন্তু আজকে সারাদিন কোনো পড়ালেখা করে নাই, আমি অনেক ভালো মতো পড়ালেখা করছি। তারপরে মনে করেন আম্মা T20 শুরু হয়ে যেত। ভাগ্যিস ভালো আমার মা হাতের কাছে যা পাইতো তা দিয়ে T20 খেলতো। ভাগ্যিস যেটা ভালো ব্যাপার ছিল, হাতের কাছে বডি টডি পাইতো না, নয়তো ওইটা দিয়ে T20 খেলা স্টার্ট হয়ে যেত। তো যাই হোক, এটার সাথে অ্যালগোরিদমের সম্পর্কটা কি সেটা একটু বুঝাই বলি আপনাদেরকে। আমাকে মাইর খাওয়ানো এটা হচ্ছে একটা প্রবলেম। আর এটা সলভ করার জন্য আমার ভাইয়ের কাছে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে আমার ফাদার, একটা হচ্ছে আমার মাদার। তো আমার ফাদারকে বললে টাইমটা অনেক বেশি লাগতো আমাকে মাইট দেওয়ার জন্য। তো প্রবলেমটা সলভ করার শর্টেস্ট ওয়েটা কে ছিল? আমার মা। তো আমার ছোট ভাই বিচারটা আমার মায়ের কাছে প্লেস করছে, প্লেস করার সাথে সাথেই তার প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এক্স্যাক্টলি প্রবলেম সলভ করার শর্টেস্ট ওয়েকে অ্যালগোরিদম বলে। প্রবলেম সলভ করার শর্টেস্ট ওয়েকে বলা হয় স্যার অ্যালগোরিদম। ওকে স্যার, অ্যালগোরিদম হচ্ছে প্রসেস যার মাধ্যমে আপনি ডিসাইড করবেন এই কাজটা কত শর্টে করা যায়। যেমন একজন 5 লাইনে একটা ম্যাথ করছে, আরেকজন 4 লাইনে ম্যাথ করছে, আরেকজন শুধু পরীক্ষায় উত্তরটা লেখা দিয়ে চলে আসছে। তো কে শর্টেস্ট ওয়েতে প্রবলেমটা সলভ করছে? লাস্টের জন। আর সে শর্টেস্ট ওয়েতে নাম্বারটাও পাবে, সেটা কি? 0 স্যার। ওকে, তো আসলে আমি এটা দুষ্টমি করছি। তো মনে রাখবেন প্রবলেম সলভ করার শর্টেস্ট ওয়েকে অ্যালগোরিদম বলে। ওকে স্যার, প্রবলেম সলভ করার শর্টেস্ট ওয়েকে অ্যালগোরিদম। আর এই অ্যালগোরিদমটা আমরা কার জন্য ডিসাইড করি? মেশিনের জন্য। কারণ আপনি অ্যালগোরিদমটা ডিসাইড করবেন যে মেশিন কত শর্টে কাজটাকে কি করতে পারে, কম্পাইল করতে পারে, শেষ করতে পারে। আর অ্যালগোরিদমকে যখন স্যার আপনি ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করবেন, কোনো অ্যালগোরিদমকে যখন আপনি ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করবেন তাকে বলা হবে ফ্লো চার্ট। তো স্যার সবাই ঝটপট অ্যালগোরিদম আর ফ্লো চার্টের সংজ্ঞাটা লিখে নেন। কোনো প্রবলেম সলভ করার শর্টেস্ট ওয়েকে বলা হয় অ্যালগোরিদম, আর অ্যালগোরিদমকে যখন ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করবেন তাকে বলা হবে ফ্লো চার্ট। তো এবার আমি স্যার আপনাদেরকে ফ্লো চার্টের কিছু সিম্বল দেখাচ্ছি, অর্থাৎ সিম্বল অফ ফ্লো চার্ট। সিম্বল অফ ফ্লো চার্ট যেগুলো আপনাদের কাজে লাগবে। তো আশা রাখি আজকের থেকে আপনারা মোটামুটি ফ্লো চার্ট এগুলো তৈরি করতে পারবেন। সিম্বল অফ ফ্লো চার্ট। ওকে, তো দেখেন স্যার সিম্বল অফ ফ্লো চার্ট জিনিসটা কি। তো ফ্লো চার্টে আপনারা সবাই মুখস্থ করেন, তো আজকের থেকে আশা রাখি কেউ মুখস্থ করবেন না। স্টার্ট বাটন, এটার সিম্বল হচ্ছে এই। তারপরে মনে করেন আসে ইনপুট বক্স। আর স্যার আপনাদেরকে জানায় রাখি এই প্রত্যেকটা বক্সের জন্য কিন্তু একটা করে কোড আসবে স্যার, এটা আমরা সামনে শিখব। ইনপুট বক্সের সিম্বলটা হচ্ছে ঠিক এরকম। তারপরে হচ্ছে স্যার কন্ডিশনাল বক্স। কন্ডিশনাল বক্স, কন্ডিশনাল বক্সটা ঠিক এরকম ডায়মন্ড আকৃতির। স্যার এগুলো আপনাদের শেপগুলো যাতে সুন্দর হয়, ওকে, এটা মাথায় রাখবেন। আর কন্ডিশনাল বক্সের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। আপনারা যারা বুঝতেছেন না এগুলো কোথায় ইউজ করবেন, এগুলো আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাইতেছি স্যার।
তারপরে স্যার কন্ডিশনাল বক্সের পর আসবে স্যার প্রসেসিং। এগুলোর সিরিয়ালে যদি আগে পরে হয় কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে স্যার প্রসেসিং বক্সের সিম্বল। তারপরে মনে করেন আউটপুট বক্স। স্যার একটা জিনিস বলে রাখি, ইনপুট যেদিকে হবে আউটপুটটা তার বিপরীত দিকে হওয়া উচিত। কিন্তু স্যার আপনাদের বইতে ইনপুট আর আউটপুট দুটোটা একই দিকে আছে, তো আপনারা বইয়েরটাই ফলো করবেন, ইনপুট যেদিকে আছে আউটপুটটাও সেদিকে দিবেন। ওকে স্যার। কিন্তু ইনপুট আর আউটপুট আলাদা আলাদা বসবে, কারণ সি প্রোগ্রামিংয়ে ইনপুটের জন্য কোড ইউজ করা হয় স্ক্যানএফ, আর আউটপুটের জন্য কোড ইউজ করা হয় প্রিন্টএফ। এখন আমার কথা হচ্ছে, যদি ইনপুট আর আউটপুট বক্স সেমই হয় তাহলে তো স্যার তাদের কোডটাও সেম হওয়া উচিত ছিল। কিন্তু দেখেন ইনপুটের কোড হচ্ছে স্ক্যানএফ, এটা আমি পরে বুঝাবো, আউটপুটের কোড হচ্ছে প্রিন্টএফ। তো কোড যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন, তাই ইনপুট আর আউটপুটের বক্সও ভিন্ন হওয়া উচিত ছিল। তো যাই হোক, আমাদের বইতে সেই মানে যেভাবে দিছে আমরা বইটাকেই কারেক্ট ধরে যাব। তো ইনপুট আর আউটপুটের বক্সটা স্যার সেম দিকে হবে। দেন হচ্ছে স্যার কানেক্টর। কানেক্টরকে মূলত এরকম গোল সার্কেল দ্বারা প্রকাশ করা হয়, যদি আমারটা অত সুন্দর গোল হয় নাই। দেন হচ্ছে স্যার এন্ড বক্স। এটা হচ্ছে এন্ড বক্সের সিম্বল। ওকে। তো এই সিম্বলগুলো ফ্লোচার্টের ক্ষেত্রে আপনার কিন্তু অনেক বেশি কাজে লাগবে। তো প্রবলেম সলভ করার শর্টেস্ট ওয়েকে বলা হয় অ্যালগোরিদম, আর অ্যালগোরিদমকে যখন আপনি ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করবেন তাকে বলা হবে ফ্লোচার্ট। আপন হোসেন আমাকে জিজ্ঞেস করছে আউটপুট বেকা দিলে কাইটা দিবে। স্যার আউটপুট তো বেকাই দিবেন, সমস্যা কি? এখানে তো দোনোটাই বাঁকা। ওকে। তো এখন এখানে কাটবে না, এখানে যেমনে দেওয়া আছে এমনি লিখলে কাটবে না। তো আমরা এবার একটা সৃজনশীল কোশ্চেন সলভ করব। তো সৃজনশীল কোশ্চেনে আপনাদেরকে বলল যে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের একটি অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করো। দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম আচ্ছা, পুরাইলুল জিজ্ঞেস করছে স্টার্ট আর এন্ড কি একই রকম স্যার? হ্যাঁ, স্টার্ট আর এন্ড একই রকমই হবে স্যার। দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। তো স্যার যারা আজকের আগ পর্যন্ত অ্যালগোরিদম আর ফ্লোচার্ট কিছু বুঝেন নাই তাদেরকে আমি প্রত্যেকটা জিনিস বুঝাচ্ছি। স্যার এখানে আমাদেরকে একটা প্রবলেম দিছে, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম আর ফ্লোচার্ট। স্যার সবার প্রথমে এটা আপনাদের মনে রাখতে হবে, এই যে সিকিউ একটা কোশ্চেন আমি দিছি, এটা কিন্তু স্যার একটা প্রবলেম। আর এই প্রবলেমটা কিন্তু আপনি সলভ করবেন না, এই প্রবলেমটা কে সলভ করবে? এই প্রবলেমটা আপনি কম্পিউটারের মাধ্যমে স্যার সলভ করবেন। তো কম্পিউটারের মাধ্যমে কিভাবে সলভ করবেন সেটা ডিজাইন করা বা সেটা অ্যানালাইসিস করার নাম কি? অ্যালগোরিদম। তো কম্পিউটার কেমনে কাজ করে সেটা একটু বলি। কম্পিউটারে কোনো কাজ করতে হলে কম্পিউটারকে সবার প্রথমে কি করতে হয়? স্টার্ট। দেন কম্পিউটার সেটার কি নেয়? ইনপুট নেয়। ইনপুট নেওয়ার পর সেটাকে প্রসেস করে, দেন সেটার কি করে? আউটপুট দেয়। এই জিনিসগুলো স্যার আপনাদের মাথায় রাখতে হবে যে কম্পিউটার কেমনে কাজ করে। কম্পিউটার সবার প্রথমে, কম্পিউটারকে আপনি যদি কোনো প্রবলেম সলভ করাতে চান কম্পিউটার দিয়ে, সবার প্রথমে কম্পিউটারকে কি করতে হবে? স্টার্ট। দেন আপনার কম্পিউটারে কি নিতে হবে স্যার? ইনপুট নিতে হবে। দেন আপনার প্রসেস করতে হবে, দেন সেটার কি দিতে হবে? আউটপুট। তো স্যার আমি আপনাদেরকে বলছি দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনার অবশ্যই কার হেল্প নিতে হবে? কম্পিউটারের হেল্প নিতে হবে, মানে কম্পিউটারের থ্রুতে এই কাজটা করতে হবে। তো আমি আগেই বলছি কম্পিউটারের থ্রুতে যদি কোনো কাজ করতে হয় সবার প্রথমে কি করতে হয়? স্টার্ট। তো স্টেপ 1 আমরা কি লিখব? স্টার্ট করি। স্টেপ 2, স্টেপ 2 তে ইনপুট।
তো স্যার দেখেন কয়টা সংখ্যার কথা বলছে, দুইটা সংখ্যা। আপনি কি জানেন দুইটা সংখ্যা কি কি? আমরা জানি না। তাই একটা সংখ্যাকে কি ধরলাম এক্স, আর একটাকে নিলাম ওয়াই, এক্স কমা ওয়াই নিই। তো আমাদের ইনপুট নেওয়া শেষ। স্টেপ 3 আমাদেরকে কি করতে বলছে? প্রসেস করতে বলছে। তো প্রসেস করার জন্য আমরা কি করব স্যার? যোগফল যেহেতু বের করতে বলছে, আমরা জানি এক্স এর সাথে ওয়াই কে যদি যোগ করি তাহলে যোগফল পাবো। আর ফলাফলটা আমরা কোথায় স্টোর করতেছি? জেডে। স্যার মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনার পর যেমন আপনি প্যাকেটে করে মিষ্টি নিয়ে আসেন, তেমনি যোগ করার পর যোগফলটাকে আপনি কোথায় স্টোর করতেছেন? জেডে। ওকে স্যার। এরপরে প্রসেস হয়ে গেলে আউটপুট। স্টেপ 4 আমাদের ফলাফল কোথায় স্টোর হচ্ছে? জেডে। তাই আমরা কি লিখব? জেড প্রিন্ট করি। মনে রাখবেন আউটপুটের সময় অবশ্যই কি কথা উল্লেখ করতে হয়? প্রিন্ট কথা উল্লেখ করতে হয়। তো আমাদের অলরেডি আউটপুট চলে আসছে। এবার স্টেপ 5 আমরা প্রোগ্রামটাকে কি করে দিব? প্রোগ্রাম এন্ড করি। ওকে, তার মানে অ্যালগোরিদমে আমি সবার প্রথমে কি করছি স্যার? স্টার্ট করছি। যেহেতু দুইটা সংখ্যার কথা বলছে, তো আমি আরেকটা জিনিস বলে রাখি, দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে। কার মাধ্যমে এটা করতে হবে? কম্পিউটার। তার মানে দুইটা সংখ্যার যোগফল আপনি কম্পিউটারের মাধ্যমে যদি করতে চান তাহলে কয়টা স্টেপে সেটা কমপ্লিট করতে হবে? টোটাল 5টা স্টেপে। তো দুইটা সংখ্যার যদি যোগফল কম্পিউটার থ্রুতে করতে চান তাহলে সবার প্রথমে আপনাকে কি করতে হবে? স্টার্ট। দেন আপনাকে কি করতে হবে স্যার? ইনপুট নিতে হবে এক্স কমা ওয়াই নিয়ে। স্টেপ 3 আপনি কি নেবেন? জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই, কারণ আপনাকে কি করতে হবে? প্রসেস করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, কম্পিউটার স্টার্ট করে যখনই আপনি ইনপুট দিবেন, ইনপুট দেওয়ার পরই কিন্তু প্রসেস হবে। প্রসেস মানে কি? আপনার কি চাই? যোগফল। তো দুইটা সংখ্যা তো এমনি এমনি যোগফল দিবে না, তাদেরকে আপনার কি করতে হবে? যোগ করতে হবে। তারপর ফলাফলটাকে আপনি কোথায় স্টোর করতেছেন স্যার? জেডে। তারপরে স্টেপ 4 আপনি জেডটাকে কি করবেন? প্রিন্ট করবেন। তারপরে স্টেপ 5 প্রোগ্রাম আপনি কি করে দিবেন স্যার? এন্ড করে দিবেন। ওকে, এবার স্যার আমাদের যেহেতু অ্যালগোরিদম হয়েছে, এবার দেখেন কিভাবে অ্যালগোরিদমের সাথে ফ্লো চার্ট এক্সিকিউট হয়। তো স্টেপ 1 এ আমরা কি বলছি? স্টার্ট করি। এটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন। স্টেপ 2 সবসময় কি হিসাবে কাজ করে স্যার? ইনপুট হিসাবে। তো আমরা ইনপুট বাটন দিলাম, সেটাতে লিখলাম এক্স কমা ওয়াই। স্টেপ 3 আমাদের প্রসেসিং। তো প্রসেসিং একটা আয়তক্ষেত্রের মতো। তো আমরা লিখলাম জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই। এরপরে স্যার আমাদের ফলাফল, এটা হচ্ছে প্রসেস আর এটা হচ্ছে আউটপুট। তো আমাদের ইনপুট আর আউটপুট সবসময় একই দিকে হবে যেহেতু বইতে আছে। তো আমি এখানে আউটপুটে কি দিলাম? জেড। আর প্রোগ্রাম এন্ড করি। প্রোগ্রাম এন্ড করে দিছি। তার মানে কম্পিউটার ফার্স্টে স্টার্ট হবে, দুইটা সংখ্যা ইনপুট নিবে, যার একটা ভ্যালু এক্স এ স্টোর হবে আর একটা ভ্যালু কিসে স্টোর হবে? ওয়াই তে। স্টোর করা ভ্যালুগুলো যোগ হবে, যোগ হওয়ার পর কোথায় স্টোর হবে? জেড এ। আর আউটপুট হিসাবে কি দিয়ে দিবে স্যার? জেড। এটা হচ্ছে স্যার অ্যালগোরিদম আর ফ্লো চার্ট। তো স্যার আপনারা যদি বুঝে থাকেন তাহলে স্যার একটু করেন তো, তিনটা সংখ্যার যোগফল নির্ণয়ের তিনটা সংখ্যার গড় নির্ণয়ের একটা অ্যালগোরিদম আর ফ্লো চার্ট তৈরি করেন, ঝটপট তৈরি করেন। করা শেষ হইলে বলবেন যে আমাদের স্যার করা হয়েছে, তারপরে আমি করে দিব। তারপরে আপনারা ম্যাচ করে দেখবেন যে আপনাদেরটা ঠিক হয়েছে কিনা। আমি আবার বলতেছি, তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। আমরা স্যার ক্লাসের খুবই লাস্টের দিকে চলে আসছি, আপনারা একটু সবাই ঝটপট করেন। তালহা জুবায়ের সাকিব অ্যান্সার দিছে স্যার একটা জিনিস ভুল করছেন, জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 3। ওকে স্যার,
কারণ তিনটা সংখ্যার গড় বলছি স্যার, দুইটা সংখ্যা বলি নাই তো। তো স্যার আমি দেখাইতেছি, দেখেন তিনটা সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম আর ফ্লো চার্ট। তো তিনটা সংখ্যার গড় আপনি কেমনে বের করবেন দেখেন, অ্যালগোরিদমটা বলতেছি সবার প্রথমে। আর স্যার অ্যালগোরিদম স্টেপ বাই স্টেপ করবেন। যেমন স্টেপ 1 স্টার্ট করি, স্টেপ 2 তিনটা সংখ্যার কথা বলছি তাই ইনপুট হিসেবে নিব এক্স ওয়াই জেড নিই। তারপর স্টেপ 3 যেহেতু গড়ের কথা বলছি দ্যাট মিন্স প্রসেস করতে হবে। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 3 ফলাফল আমরা স্টোর করব স্যার, মনে করেন পি নামক একটা ইয়েতে, বা আমি বললাম এম এ স্টোর করলাম। স্টেপ 4 আমাদের ফলাফল কোথায় স্টোর হচ্ছে, এম এ। এম প্রিন্ট করি, তারপরে হচ্ছে স্টেপ 5 প্রোগ্রাম এন্ড করি। এবার আমরা ফ্লো চার্টটা স্যার ডিজাইন করতেছি। ফ্লো চার্টে সবার প্রথমে আমরা কি করব, স্টার্ট, তারপরে ইনপুট বক্স এক্স কমা ওয়াই কমা জেড, পরবর্তীতে প্রসেসিং বক্স এম ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 3, ফলাফল আমাদের স্টোর হচ্ছে এম এ, তা আমরা দিলাম এম। আর ফাইনালি আচ্ছা আপনার পুরাই লুলকে বলতেছি যে সে বলতেছে স্যার স্টোর জেড ই তে করা যাবে না। হ্যাঁ অবশ্যই যাবে, কেন যাবে না স্যার? হ্যাঁ জেডেও, না 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 স্যার, আপনি যদি এক্স ওয়াই জেড নেন তাহলে কিভাবে জেড এর মধ্যে স্টোর করবেন? আপনি এক্স ওয়াই জেড তিনটা চলক নিয়েছেন, তিনোটাকে যোগ করছেন, যোগ করার পর ফলাফলটাকেও তার একটা চলকে রাখতে হবে। এখন সেম টাইপের চলক হয়ে গেলে তো স্যার ঝামেলা হয়ে যাবে স্যার। এজন্য আপনি চলক ডিফারেন্ট নিবেন, কখনো একই চলক নিয়ে কাজ করবেন না। ওকে, তারপরে আমরা প্রোগ্রামটাকে কি করে দিব স্যার, এন্ড করে দিব। ওকে, তো আজকে লাস্ট কোশ্চেন, দেখি কে কে অ্যান্সার করতে পারে। পরীক্ষায় আপনাদের জন্য এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে ঠিক এরকম, আপনাদেরকে এরকম একটা ডায়াগ্রাম দিল, দেওয়ার পর বলল উদ্দীপকে অবস্থিত চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের একটি অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করো। আপনাদেরকে কোশ্চেনটা আমি আবার বলতেছি, উদ্দীপকে অবস্থিত চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করো। উদ্দীপকে অবস্থিত চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করো। দেখি কে কে এটার অ্যান্সার দিতে পারে। যদি হয় অ্যান্সার আপনাদের শেষ হয়, আপনি বলবেন যে স্যার শেষ, দেন আমি এটার অ্যান্সারটা এক্সিকিউট করা স্টার্ট করব। কোশ্চেনটা আমি আরেকবার রিপিট করতেছি, উদ্দীপকে অবস্থিত চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। তালহা, জুবায়ের, সাকিব তিনি অ্যান্সার অলরেডি দিয়ে দিছে, রাজও অ্যান্সার দিয়ে দিছে, মুবিন আব্দুল্লাহ তিনিও অ্যান্সার দিয়ে দিছে। তো অলমোস্ট সবাই অ্যান্সার দিছে, তাহলে আমার বসে থেকে লাভ কি, আমি অ্যালগোরিদমটা লিখে দিই। স্যার অ্যালগোরিদম যেমনে লিখতেছি পরীক্ষার খাতায় কিন্তু তেমনি লিখবেন। পরীক্ষায় যদি অ্যালগোরিদম চাই তাহলে অ্যালগোরিদম উল্লেখ করবেন, না চাইলে উল্লেখ করবেন না। লাইক স্টেপ 1 স্টার্ট করি, স্টেপ 2 আপনার চলক দুইটা দিছে, একটা হচ্ছে বি একটা এইচ, বি কমা এইচ নি,
স্টেপ 3, আপনারা সবাই ত্রিভুজের ক্ষেত্রফল, এটা কিন্তু একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানেন, এ ইকুয়াল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তারপরে স্টেপ 4, আর স্যার আরেকটা জিনিস বলি, এভাবে করে ক্রস দিলে কিন্তু হবে না, আপনাদেরকে স্টার চিহ্ন দিতে হবে, কারণ কম্পিউটারে কিন্তু স্যার এভাবে করে গুণ চিহ্ন দেওয়া যায় না, গুণকে প্রকাশ করা হয় কার মাধ্যমে, স্টারের মাধ্যমে। তো আপনি যেহেতু গুণ করতেছেন তাই কিন্তু স্যার স্টার দিয়ে নেবেন। আর অনেকে বলে যে ডিজাইনিং এর ক্ষেত্রে তো কোনো প্রবলেম হয় না, কিন্তু স্যার এটা পরীক্ষার সময় টিচার কিন্তু নাম্বার কেটে দিবে। তো আপনারা এখানে স্টার অবশ্যই ইউজ করবেন, কেউ এই জিনিসটা কিন্তু স্যার ইউজ করবেন না, এটা কিন্তু কমপ্লিটলি ভুল। ওকে স্যার, গুণ দেওয়ার জন্য সবসময় স্টার ইউজ করবেন। ফলাফল কোথায় স্টোর হচ্ছে, এতে, তো এ প্রিন্ট করি। স্টেপ 5, প্রোগ্রাম এন্ড করি, প্রোগ্রাম এন্ড করি। তো স্যার দেখেন এবার ফ্লো চার্টটা আমি ডিজাইন করতেছি। সবার প্রথমে আসতেছে স্টার্ট, তারপরে হচ্ছে ইনপুট বক্স বি কমা এইচ, তারপরে প্রসেসিং বক্স এ ইকুয়াল 0.5 স্টার বি স্টার এইচ, তারপরে আসতেছে এ, আর প্রোগ্রামটা আমরা, সরি স্যার আসলে আমি ডিফারেন্ট সাইডে দিয়ে দিছি, একই সাইডে হবে এ, আর আমরা কি করব স্যার, এন্ড। ওকে, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। ওকে স্যার, তো আপনাদের জন্য বাসায় একটা টাস্ক থাকবে, টাস্কটা হচ্ছে এই, উদ্দীপকে অবস্থিত চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লো চার্ট তৈরি করো। এই কোশ্চেনটাও কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট স্যার। উদ্দীপকে অবস্থিত চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তো স্যার এই কোশ্চেনটা আপনারা সলভ করবেন, তো এটা ইনশাল্লাহ আপনাদের পরীক্ষায় আসবে। আর নেক্সট ক্লাসে আমি আবারও হাজির হব, নেক্সট ক্লাসে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় ফ্লো চার্ট এগুলো নিয়ে ডিসকাশন করব। তো তার সাথে হচ্ছে হলো গিয়ে যে ডাটা টাইপ ভেরিয়েবল এগুলোর কথাও বলবো, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি প্রোগ্রামিংটাও আপনাদের জন্য স্টার্ট করে দিব। তো আজকের মতো ক্লাসটা এখানেই সমাপ্ত করতেছি, নেক্সট দিন আপনাদের সাথে আবার দেখা হবে। নেক্সট হচ্ছে হলো গিয়ে সোমবার, নেক্সট সোমবার আপনাদের সাথে দেখা হচ্ছে রাত 10টার দিকে। তো 10, সোমবার হচ্ছে নেক্সট সোমবার হচ্ছে 27 তারিখ, 27 তারিখ আপনাদের সাথে দেখা হচ্ছে রাত 10টায়। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমি এমডি ইয়াসিন তানভীর আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করতেছি। থ্যাংক ইউ। কি একদম লাস্টে যে শেষ হয়েছে, না এই যে অনেক বাকি ছিল। 2 মিনিটের 1 মিনিটের কাজ বাকি ছিল, দেখি ওটাকে কি হইতেছে টেলিটকের। ক্লাস কি শেষ? আর টেলিটকের ওটা কি জাম্প করতেছে। মানে হ্যাঁ আসছে।